আসসালামু আলাইকুম, আমি রবিউল হাসান ফ্রম এডুজিনিয়াস একাডেমি। আজকে আমরা এডুজিনিয়াস একাডেমির পক্ষ থেকে, তোমাদের রবিউল ভাইয়ের পক্ষ থেকে বায়োলজির ফুল কোর্স আমরা কভার করব, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত। আমাদের এই ক্লাসগুলো থাকবে শুধু জানার জন্য, সত্যি জানার জন্য। আমরা জিনিসগুলোকে খুব আনন্দের সহকারে জানবো, শিখবো যে আসলে বায়োলজি কি। এবং তুমি যখন ক্লাসগুলো করবা তুমি তো শিখবা, পাশাপাশি ভাইয়া তোমাদের গ্যারান্টি দিচ্ছে যে এমসিকিউ সিকিউগুলো খুব প্রপারলি পারবা। তুমি চ্যাপ্টারগুলো খুব মন দিয়ে জ্ঞান অর্জন করার জন্য পড়ো, দেখবে এমনিতেই ভালো করবা। তাহলে চলো আমরা এই শুরু করি জীবন পাঠের প্রথম অধ্যায়। এখানে দেখো, তোমাদেরকে আমি একটু জীববিজ্ঞান পড়বো আমরা, তাই তো? প্রথম অধ্যায় জীববিজ্ঞান। আমরা আগে এই জিনিসটা একটু বুঝি। ইংলিশে বলা হয় বায়োলজি। বায়োলজি এটা দুটো শব্দ থেকে আসছে, এটা হচ্ছে বায়ো প্লাস লজি, গ্রিক শব্দ বায়োস থেকে, অর্থাৎ বায়ো এটা এটা গ্রিক শব্দ বায়োস থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে জীব। আর লজি মানে হচ্ছে জ্ঞান, মানে জীব সম্পর্কে জ্ঞান, জীব সম্পর্কে জ্ঞান। কথা হলো ভাইয়া, জীব মানে কি? জীব মানে হলো, জীব মানে হলো যাদের জীবন আছে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। এখন জীবন আছে এটা কেমনে বুঝবা? তোমরা ক্লাস 6-এ পড়েছো, কিছু কমন বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা জীব বলি। মনে আছে তোমাদের সেগুলা, যে কতগুলো কমন বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা জীব বলি? যেমন একটা হচ্ছে তোমার খাদ্য গ্রহণ থাকে। জীবন কি এটা এক লাইনে আসলে ডেফিনেশন সংজ্ঞা দেওয়ার মতো কিছু নেই। আমরা জাস্ট কিছু কমন বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারবো তার জীবন আছে। আর যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলবো। জীব শব্দটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে। তাহলে এখন খাদ্য গ্রহণ আমরা দেখব। যেমন এই বোর্ডটাকে আমরা জীব বলতে পারি না, যে এর প্রথম যে জিনিসটা এই খাবার খায় না কোন ধরনের। এই 2 নম্বর হচ্ছে ওদের বৃদ্ধি আছে, বৃদ্ধি আছে, অর্থাৎ যাদের জীবন আছে তাদের বৃদ্ধি হয়। সেম যেমন এই মার্কারটা, ওকে, এই কলমটা, ইলেকট্রিক ফ্যানটা, এটা দেখো, এটা বৃদ্ধি নাই, কিন্তু এটা খাবার গ্রহণ করে না, এর বৃদ্ধি নাই। তার মানে জীবন হওয়ার জন্য যে কন্ডিশন গুলো, তার প্রথম 2টা কন্ডিশনই এটা মেনটেন করে না আসলে। এরপর যদি বলি আমি তোমাদেরকে, তাহলে এটা হচ্ছে অভিযোজন ক্ষমতা আছে, অভিযোজন, অ্যাডাপ্টেশন। অভিযোজন মানে জাস্ট হয়ে যাওয়া, নতুন নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। আমাদের কথা যদি বলি, আমরা গরম হলে অ্যাডজাস্ট হয়ে যেতে পারি, ঠান্ডা জায়গা হলে অ্যাডজাস্ট হয়ে যেতে পারি, আমাদের অভিযোজন ক্ষমতা আছে। এটা আমরা বুঝবো আস্তে আস্তে করে, মানে অ্যাডাপ্ট হয়ে যাবো, মিলে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, অভিযোজন ক্ষমতা। এরপরে হলো যে 4 নম্বর যে জিনিসটা, সেটা হলো যে অনুভূতি থাকা। অনুভূতি থাকা, অনুভূতি থাকে। কি কারো অনুভূতি আছে, অনুভূতি প্রকাশ করতে পারে না, ওইরকম আর কি অভিযোজন ক্ষমতা, অনুভূতি থাকা। এরপর হচ্ছে বংশবৃদ্ধি করা। এরকম কতগুলো কমন বৈশিষ্ট্য থাকলে আমরা তাদের জীবন আছে বলতে পারি। এই কমন বৈশিষ্ট্য। চলো এটা আমার সাথে এবং এটার সাথে একটু কম্পেয়ার করে দেখি যে এর জীবন আছে কিনা। প্রথমে দেখো, আমি কিন্তু খাদ্য গ্রহণ করি, অর্থাৎ জীবন থাকার জন্য মানে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার মধ্যে দেখো, আমি কিন্তু খাদ্য গ্রহণ করি, ও কিন্তু খাদ্য গ্রহণ করে না। তার মানে প্রথম কন্ডিশন আমার ক্ষেত্রে এটা জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেবল, কিন্তু ওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এবার দেখো, আমার কিন্তু বৃদ্ধি হয়, আমি একেবারে ছোট ছিলাম, তোমার কথা চিন্তা করে দেখো, খুবই ছোট ছিল, একটা কোর্স ছিল, আস্তে আস্তে বড় হয়েছো, আজকে ক্লাস করতেছো তুমি ভাই। আর হ্যাঁ, তাহলে এখন এই 2য় নম্বর বৈশিষ্ট্য আমার সাথে জাস্ট হচ্ছে, কিন্তু ওর সাথে হচ্ছে না। দেখো এরপর হচ্ছে অভিযোজন, আমি কিন্তু অভিযোজন হয়ে যেতে পারি, জাস্ট হয়ে যেতে পারি পরিবেশের সাথে, তাহলে ওর কিন্তু অভিযোজন ক্ষমতা নাই। এরপর যদি বলি অনুভূতি, দেখো আমাকে কিন্তু চিমটা দিলে আমি ব্যথা পাচ্ছি, কিন্তু ওকে দেখো ব্যথা পাচ্ছে না। যদি ব্যথা পাইতে বলতো, কি ভাই আমাকে মারতেছে কেন, সে বলতো, কিন্তু তার বলার সেই ক্যাপাসিটি নাই। এরপর বংশবৃদ্ধি, দেখবো আমি বিয়ে শাদী করলে ভাইয়া দেখবো বাচ্চা কাচ্চা হচ্ছে, লাইক ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চারাও ক্লাস করবে অনলাইনের সামনে, তাহলে এখন দেখো ওর কিন্তু বংশবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হইতো তাহলে ভালো হইতো, যে একটা খারাপ হলে আমি আরেকটা পেয়ে দিতাম, কিন্তু
আসলে ও তো জীব নয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি জাস্ট হয় তাহলে আমরা বলতে পারি, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তখন আমরা বলতে পারি এর জীবন আছে। তো যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। এখন এই যে বৈশিষ্ট্যগুলো, খাদ্য গ্রহণ করা, বৃদ্ধি, অভিযোজন, অনুভূতি, বংশবৃদ্ধি, এইগুলা কোত্থেকে আসে? এই বৈশিষ্ট্যগুলো ও অ্যাটম দিয়ে তৈরি, আমিও অ্যাটম দিয়ে তৈরি। বাট প্রশ্ন হচ্ছে আমরা উভয়ই অ্যাটম দিয়ে তৈরি। তবে দেখো ও কথা বলতে পারে না, ওর অভিযোজন ক্ষমতা নাই, বৃদ্ধি নাই, কিন্তু আমার আছে। এই যে কনসেপ্টটা, এটা আসলে সায়েন্টিস্টরা এখনো আসলে বের করতে পারে না এই যে জিনিসটা। যেমন আমরা অ্যাটম দিয়ে তৈরি, ওকে, অ্যাটম দিয়ে আমাদের এরপর আস্তে আস্তে কোষ হয়। হ্যাঁ, এই কোষ আমি এটা আরো অ্যাটম দিয়ে তোমার হচ্ছে অণু হবে, অণু থেকে তোমার আস্তে আস্তে করে অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে এরপর আস্তে আস্তে করে তোমার কোষ হবে, কোষ থেকে লেন্দি প্রসেস। কোষের পরে আমরা টিস্যু, কেমন টিস্যুর পরে হচ্ছে কতগুলো কোষ মিলে হয় টিস্যু, মানে এখানে হচ্ছে কোষগুচ্ছ। এরকম টিস্যু মিলে তোমার হচ্ছে অঙ্গ, কিছু সিস্টেম তন্ত্র হবে, অঙ্গ 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 কতগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠন করবে, তন্ত্র মিলে এরপর হচ্ছে আমাদের দেহ হবে। তাহলে এই যে বিষয়টা, যেগুলো শুরুটা হচ্ছে অ্যাটম দিয়ে, এই যে আমরাও অ্যাটম দিয়ে তৈরি, আশেপাশের জিনিসগুলো অ্যাটম দিয়ে তৈরি, জড় মানে কোত্থেকে জড় জিনিস, এটা জড়, আমরা জীব। কোথায় জড়, কোথায় গিয়ে জীবের সূচনা, যে কিভাবে হলো, এই যে আত্মা কিভাবে কাজ করে, আত্মা আসলে কি, এই জিনিসগুলো আসলে সায়েন্স বর্ণনা করতে পারে না। তবে সায়েন্টিস্টরা মনে করে যে আসলে অ্যাটম পরমাণুগুলোর একটা বিশেষ সজ্জিত রূপের কারণে সেখানে একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, যেখান থেকে জীবের সূচনা হয়। যেমনটা হচ্ছে মনে করো হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য রয়েছে, অক্সিজেন এর একটা বৈশিষ্ট্য রয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন একটা যৌগ হয় H2O, পানি, এটা না হাইড্রোজেনের মতো হয় না অক্সিজেনের মতো হয়, একেবারে ভিন্ন বৈশিষ্ট্যের একটা জিনিস। বুঝতে পারছো? অর্থাৎ এই যে এরা যখন বিশেষ রূপে সজ্জিত থাকে তখন নতুন একটা জিনিস সৃষ্টি করতেছে। তো সায়েন্টিস্টরা মনে করতেছে যে আমরা আমাদের অণুপরমাণুর একটা বিশেষ সজ্জিত রূপের কারণে আমাদের ভিতরে একটা নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়, যেখান থেকে জীবের সূচনা হয়, জীবনের সূচনা হয়। এই একটা ব্যাপার স্যাপার, ইটস এ ভেরি কমপ্লেক্স ওয়ে। হ্যাঁ, তো এখন যাই হোক, তাহলে আমরা বুঝছি যে কতগুলো বৈশিষ্ট্য থাকলে তাদের জীবন আছে, আর যাদের জীবন আছে তাদের হচ্ছে জীব বলা হয়। এখন এই জীবটাকে যদি আমরা জানতে চাই ভাইয়া, আমরা যদি জীবটাকে জানতে চাই, জীব তুমি কিভাবে জানবা? তোমাকে অধ্যয়ন করতে হবে, সিম্পল জিনিস। তো জীবকে সে আদি যুগ থেকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ আরটা হচ্ছে প্রাণী। এখন ভাইয়া উদ্ভিদ তো তোমরা সবাই চিনো, গাছ গাছালি গুলাকে উদ্ভিদ বলা হয়। প্রাণী দেখো আমরা গরু ছাগল এগুলো সবগুলো হচ্ছে প্রাণী। এখন এই উদ্ভিদ এবং প্রাণী দুই ভাগে ভাগ করা, এটার উপর ভিত্তি করে এটা তোমার দুইটি শাখা তখন থেকে। একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা যেটাকে বলা হয় বোটানি, আর প্রাণী নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে জুওলজি বলা হয়। এই যে ডিভিশনটা বোটানি এবং জুওলজি, এই যে ডিভিশনটা, এটা তখন থেকে হয়ে আসতেছে, এখনো এটা আছে। কিন্তু বর্তমানে আসলে জ্ঞান বিজ্ঞানের যেটা পরিধি, এটা বিশাল, অনেক বিস্তৃত হয়েছে। একটা সময় আমরা কোষ সম্পর্কে এভাবে জানতাম না, এখন আমরা কোষের 14 গোষ্ঠী সম্পর্কে জানি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লট অফ থিংস অ্যাকচুয়ালি আমরা জানি এই জিনিসগুলো এখন বর্তমানে। এখন জীবকে শুধু উদ্ভিদ এবং প্রাণী দুই ভাগে ভাগ করলে হয় না, এখন এমন এমন কতগুলা সত্তা আছে, এন্টিটি আছে, যেগুলা তুমি কি উদ্ভিদ বলবা না প্রাণী বলবা, জীব বলবা না জড় বলবা, এরকম কনফিউশন ক্রিয়েট করে। লাইক ভাইরাসের কথা যদি আমি তোমাদেরকে বলি, ভাইয়া ভাইরাস এটা যখন কোনো হোস্ট মানে বুঝো, হোস্ট মানে একটা দেহ, মানে কারো দেহে ভাইরাস যদি থাকে তখন সেটা জীব হয়ে যায়। মনে করো তোমার দেহে একটা ভাইরাস ঢুকলো, তখন সেটা জীব। কিন্তু তোমার দেহে যখন নাই, প্রকৃতিতে যখন আছে, সে ন্যাচারে যখন আছে, তখন সেটা জড়, তার জীবের কোনো বৈশিষ্ট্যই নাই। তোমাদের জীবের বৈশিষ্ট্য দেখো, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, অভিযোজন, অনুভূতি, বংশবৃদ্ধি, এই যে গুণগুলা, এই গুণগুলা ভাইরাস যখন প্রকৃতি থাকে তখন তার এই বৈশিষ্ট্যগুলো থাকে না। মানে তার 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 খাদ্য গ্রহণ, বৃদ্ধি, অভিযোজন, অনুভূতি, বংশবৃদ্ধি এগুলো কিছুই হয় না। বাট যখন যখন একটা দেহে প্রবেশ করে, সেটা হইতে পারে গরু ছাগল বা মানুষ, হ্যাঁ, যখন একটা দেহে ভাইরাস ঢুকে তখন কিন্তু জীবনের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো কিন্তু সে দেখায়।
এখন তুমি আমাকে বলো এই ভাইরাসকে তুমি কোথায় রাখবা? আমাকে বলো, এটা না উদ্ভিদ না প্রাণী, আসলে এটাকে জীব না জড়? এই যে ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ মানে একটা কমপ্লেক্সিটি সৃষ্টি হয়। এখন এই যে আমরা বুঝতে পারতেছি বিষয়টা, অর্থাৎ আমরা জীবকে এখন শুধু দুইটা শাখায় পড়লে, অর্থাৎ জীবকে এখন আমরা শুধু বুটানি এবং জুলজি এই দুই ভাগে পড়লে হবে না, এটাকে আমাদেরকে আরো অনেকগুলো ভাগ হবে। তাই জীবন সম্পর্কে জানতে, জীব সম্পর্কে জানতে আমাদের অনেকগুলো শাখা রয়েছে। এর মধ্যে এই শাখাগুলোকে আমরা এভাবে করে শিখতে পারি ভাইয়া, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, আমি একটু লিখে লিখে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা বেশি বড় থাকে মনে হয় আমার কাছে এবং খুবই অর্গানিক মনে হয়। এখন দেখো, জীববিজ্ঞানকে আমরা দুটো শাখায় আসলে ভাগ করি। একটা হচ্ছে তোমার ভৌত শাখা, স্যার ভৌত জীববিজ্ঞান বলি আমরা, কেমন? আরটা হলো ফলিত জীববিজ্ঞান। দেখো ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান, ভৌত মানে স্যার ফিজিক্যাল, আর জীববিজ্ঞান ফিজিক্যাল জীববিজ্ঞান, আর ফলিত মানে অ্যাপ্লাইড। স্যার ভৌত জীববিজ্ঞানে মূলত এখানে থিওরিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, থিওরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর ফলিত এটা হচ্ছে অ্যাপ্লাইড, অর্থাৎ এখানে বেশি প্র্যাকটিক্যালটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে থিওরিটিক্যাল আলোচনা হয় আর এখানে প্র্যাকটিক্যাল আলোচনা হয়। ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যখন বলবে ভৌত জীববিজ্ঞান কাকে বলে, তো তুমি আমাকে বলো তো ভৌত জীববিজ্ঞান জীববিজ্ঞানের একটা শাখা না? কার শাখা? জীববিজ্ঞানের একটা শাখা। তাহলে আমরা বলতে পারি না ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যদি পরীক্ষা আসে তাহলে জীববিজ্ঞানের যেই শাখায় ওর পরিচয়টাকে, ওর পরিচয় হচ্ছে জীববিজ্ঞানের শাখা। তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় তথ্য নির্ভর আলোচনা করা হয়, মানে জীববিজ্ঞানের যে শাখায় বেশি পাত্তা দেওয়া হয় থিওরিটাকে পাত্তা দেওয়া হয়, মানে অ্যাপ্লিকেবলটা মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করাটাকে পাত্তা দেওয়া হয় না। তাহলে এখন যদি পরীক্ষা আসে যে ভৌত জীববিজ্ঞান কাকে বলে, তাহলে তুমি কিভাবে করে আনসার করবা? এটা মুখস্থ করতে হবে না ভাইয়া, আমি তোমাদেরকে শিখে দিচ্ছি কিভাবে লিখবা। তাহলে ভৌত জীববিজ্ঞান এটা পরিচয়টা কি বলতো? জীববিজ্ঞান পরিচয়। তাহলে আমরা পরিচয় দিব, ওর মা হচ্ছে, ওর মা বাবা হচ্ছে জীববিজ্ঞান। তাহলে পরিচয় বলো, যে জীববিজ্ঞানের শাখায়, যে জীববিজ্ঞানের শাখায় তথ্যকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু তোমার প্রায়োগিক দিককে গুরুত্ব দেওয়া হয় না। প্রায়োগিক, প্র্যাকটিক্যাল, প্রায়োগিক, প্রায়োগিক মানে প্র্যাকটিক্যাল, কেমন? প্রায়োগিক মানে প্রয়োগ, মানে প্রয়োগটাকে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় তথ্যকে গুরুত্ব দেওয়া হয়, তথ্য নির্ভর আলোচনাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রায়োগিক দিকে গুরুত্ব দেওয়া হয় না, তাকে ভৌত জীববিজ্ঞান বলে। আর ফলিত জীববিজ্ঞান কাকে বলে? ফলিত, ফলিত মানে অ্যাপ্লাইড। এখন ফলিত জীববিজ্ঞান কি ভাইয়া? ফলিত জীববিজ্ঞান হচ্ছে যেখানে তোমার প্রায়োগিক দিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু তথ্য নির্ভরশীল আলোচনাকে গুরুত্ব কম দেওয়া হয়। এই দুইটা কথাকে তুমি সাজাই বলো ভাইয়া, তাহলে কি হবে? যে জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক দিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু তথ্য নির্ভর আলোচনাকে গুরুত্ব কম দেওয়া হয়, তাকে কি বলা হয়? ফলিত জীববিজ্ঞান বলা হয়। তাহলে ভাইয়া এখন আমরা দেখব যে ভৌত জীববিজ্ঞানে কোন কোন শাখাগুলো রয়েছে, আর আমরা দেখব ফলিত জীববিজ্ঞানে কোন কোন শাখাগুলো রয়েছে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো ভাইয়া একটু দেখি আমরা, এই যে এই পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভাইয়া দেখো, প্রথমে ভাইয়া যেটা লিখছে সেটা হচ্ছে মরফোলজি, এটা একটা ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কি? যেখানে থিওরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, থিওরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, প্র্যাকটিক্যাল না। এখন দেখো ভাইয়া একটু কমন সেন্স খারাপ, আমরা এখানে এমসিকিউ আসবে, নিচের কোন কোন শাখাটি ফলিত শাখা? তোমাকে এরকম ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো এগুলো মিক্স করে দিবে, তোমাকে সেখান থেকে আনসারটা করতে হবে। তুমি ভাইয়া বুঝে বুঝে পড়ো, দেখবা এমনিতেই পারবা। কেমন? চলো আমরা বুঝি, একটু কমন সেন্স খাটাবো। অঙ্গ সংস্থান বা মরফোলজি, মানে যেখানে অঙ্গ নিয়ে আলোচনা করা হয়, অঙ্গের গঠন, অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয়, অঙ্গের গঠন, প্রকৃতি, এর নামকরণ করা হয় বিভিন্ন অংশের। কেন? কারণ নামকরণের মাধ্যমে আমরা জিনিসগুলোকে খুব ভালোভাবে জানতে পারি।
এখন মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যায় এখানে যেমন আমাদের বডির কথা কি চিন্তা করে দেখো, আমাদের বডি হচ্ছে যেমন হাত, চোখ, কান, তারপর নাক, গলা, এরপর হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হলো যে কিডনি, লিভার, ক্ষুদ্রান্ত, এই জিনিসগুলো দিয়ে আরো অনেক কিছু দিয়ে তৈরি। তাহলে এই অঙ্গগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এই অঙ্গগুলো সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে মরফোলজি। মরফো মানে অঙ্গ, মরফো মানে হচ্ছে অঙ্গ, আর লজি মানে হচ্ছে জ্ঞান। ভাইয়া এখানে অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয়, প্রকৃতি নিয়ে নামকরণ করা হয়, অঙ্গ কিভাবে কাজ করে সেই জিনিসটা আলোচনা করা হয় না। তো ভাইয়া কোথায় আলোচনা করা হয় সেটা? সেটা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। ফিজিওলজিতে বলতো অঙ্গ কিভাবে কাজ করে সেই জিনিস নিয়ে আলোচনা করা হয়। অঙ্গের কাজ কাজ এখানে মানে ফাংশনটা কিভাবে হচ্ছে, কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশন গুলো নিয়ে পর্যন্ত আমরা আলোচনা করবো সেখানে কিন্তু। তাহলে ভাইয়া অঙ্গের গঠন, প্রকৃতি, এদের নামকরণ বিষয়টা আলোচনা করা হয় মরফোলজি নিয়ে। এখন ভাইয়া তুমি বলতে পারবা আমাকে যে ভাইয়া অঙ্গ তো অনেক ধরনের, ভিতরে কতগুলো অঙ্গ আছে, বাইরে কতগুলো অঙ্গ আছে। হ্যাঁ ভাইয়া, তার মানে ভিতরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করলে এটা এক ধরনের মরফোলজি, আর বাইরের অঙ্গ নিয়ে আলোচনা করলে এটা আরেক ধরনের মরফোলজি। ও ভাইয়া, তাহলে আমরা বলতে পারি যে মরফোলজি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কেমন? অর্থাৎ এখানে এটার আবার দুইটা ভাগ আছে। কি কি ভাইয়া? একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি। কেমন ভাইয়া? আরটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। ভাইয়া ইন্টারনাল ভিতরে, মানে ভিতরের অঙ্গগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে ইন্টারনাল মরফোলজি। আর বাইরের যে অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি। তাহলে ভাইয়া আমরা মরফোলজিকে দুই ভাগে ভাগ করতেছি। ভিতরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে ইন্টারনাল ভিতরে, আর বাইরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। তাহলে ভাইয়া এখানে অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয়, এদের নামকরণ করা হয়, আর অঙ্গগুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আলোচনা করা হয় কোথায়? শারীর বিদ্যাতে। তো এখন দেখো ভাইয়া এরপরে জিনিসটা খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখো ট্যাক্সোনমি, শ্রেণী বিন্যাস। শ্রেণী বিন্যাস মানে বুঝতেছো, বিন্যাস মানে সাজানো বিদ্যা। অর্থাৎ এখানে ক্লাস আকারে সাজিয়ে সাজিয়ে করে পড়া হবে। কি পড়া হবে? জীব নিয়ে আলোচনা করা হবে। মানে সায়েন্টিস্টরা এস্টিমেট করতেছে যে প্রায় 1 কোটির মতো প্রাণী, যদি সবগুলো প্রাণী জীব আবিষ্কার হইতো, আমি ভাইয়া কিন্তু জীব বলেছি, কিন্তু প্রাণী এটা ছোট একটা সেগমেন্ট জীবের, যদি সবগুলো জীব আবিষ্কার হইতো প্রায় 1 কোটির মতো জীব আবিষ্কার হইতো। তাহলে ইতিমধ্যে প্রায় 20 লক্ষ প্লাস। এতগুলো জীবকে তুমি যদি একটা একটা করে জানতে চাও ভাইয়া, তুমি জানতে পারবা 20 লক্ষ প্লাস, এবং কন্টিনিউসলি আবিষ্কার হচ্ছে। তাহলে এতগুলো জীবকে আমাদেরকে জানতে হবে, গবেষণা করার জন্য দরকার আছে আমাদের অনেক কাজে লাগবে এই জিনিসগুলো, আমাদেরকে জানতে হবে, নেচারটাকে জানতে হবে। তো এই জিনিসগুলোকে জানতে গেলে এত লক্ষ প্রাণীকে তো আমরা আলাদা গাদার মতো পড়বো না, আমরা স্মার্টলি পড়বো। স্মার্টলি যখন পড়বা আমাদেরকে সেই জীবগুলোকে ভাগ ভাগ করে পড়তে হবে, তাদের সময় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বাসস্থানের উপর, কোষের গঠন, টিস্যু, আমরা এভাবে করে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলোকে ভাগ ভাগ করে পড়বো, যাতে করে একটা গ্রুপ পড়লে, একটা প্রাণী সম্পর্কে পড়লে একটা গ্রুপ সম্পর্কে পড়া হয়ে যাবে। কেমন? তাহলে এই যে গ্রুপ এরকম ভাগ করে করে পড়ার ব্যাপারটা যেখানে পড়া হয় জীব সম্পর্কে, সেটাকে বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা, যেখানে জীবের শ্রেণী বিন্যাস করে আমরা জীব সম্পর্কে স্টাডি করব। কেমন? এরপর দেখো হিস্টোলজি, এটাকে বলা হয় টিস্যু বিদ্যা। ওকে, আমরা যেখানে টিস্যু নিয়ে আলোচনা করব। এটা কেমন টিস্যু বলতো? এই টিস্যু কি তুমি গরম লাগলে আমরা ডে টু ডে লাইফে টিস্যু ইউজ করি সেটা? নো, এই টিস্যুটা হচ্ছে কি জানো? এই টিস্যুটা হচ্ছে একগুচ্ছ কোষ, যেগুলো দেখতে একই রকম হবে এবং এরা উৎপত্তি হয় একই জায়গায় এবং কাজ করে একই রকম। ঠিক আছে? এই টিস্যু নিয়ে আলোচনা যেখানে করা হয় তাকে হিস্টোলজি বলা হয়। এখন আমাদের হিস্টোলজি সম্পর্কে জানতে হয় আসলে, কারণ আমরা টিস্যু দিয়ে তৈরি। আমাদের বোর্ডে প্রায় 4 ধরনের মেইন টিস্যু রয়েছে, আমরা কিন্তু আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ে। এখন দেখো, তাহলে টিস্যু নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে হিস্টোলজি বলা হয়। কেমন ভাইয়া? এরপর দেখো এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ মানে হচ্ছে বেবি, তবে সেই বাচ্চা শিশু, এই শিশুটা যখন মায়ের পেটে থাকে
মায়ের পেটে থাকে, কেমন, মায়ের পেটে থাকে, তখন তোমার সেটা হচ্ছে পেটে থাকলে তখন সেটাকে বলা হয় ভ্রূণ বা এমব্রায়ো। এমব্রায়ো। এখন তুমি আমাকে বলো, এই যে ভ্রূণটা, আসলে এই ভ্রূণটা, এটা মানে শিশু যখন মায়ের পেটে থাকে ওই দশাকে এমব্রায়ো বা ভ্রূণ বলা হয়। এখন সেটা কেমন আছে, কেমন আছে, এটা কি ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, ওর হাড়টা কেমন আছে, এই ব্যাপার স্যাপারটা, তার মানে রোগ হয়েছে কিনা, এই যে ব্যাপার স্যাপারটা যেখানে এইগুলো নিয়ে আলোচনা, ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে এমব্রায়োলজি বলা হয়। এরপর দেখো সাইটো মানে হচ্ছে কোষ, লজি মানে কোষ নিয়ে আলোচনা। উফ ভাই, এর প্রত্যেকটা আলোচনা বিশাল আলোচনা, কোষ তুমি শেষ করতে পারবে না, হিউজ আলোচনা, হিউজ। তোমরা যখন কোষ নিয়ে আলোচনা করতেছো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এই ব্যাপার স্যাপারগুলো যখন আলোচনা করে ভাবতেছো আমরা তো কোষ সম্পর্কে অনেক কিছুই জানি, এটা তো শুরু মাত্র, অনেক আলোচনা। তো কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয়, কোষ মানে হচ্ছে সাইটোলজি বলা হয়, কোষবিদ্যা। এরপর দেখো জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কি? তুমি দেখো, তুমি শুনেছো না যে তোমার আব্বা আম্মুর মতো বৈশিষ্ট্যগুলো তোমার এখানে রয়েছে। যখন দাদু আব্বা আম্মুরা আমরা বসে গল্প করি, তখন বলে দেখো আমার ছেলেটা বাপের মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, নানুর মতো হয়েছে, দাদুর মতো হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলা, যে এরকম হওয়ার যে ব্যাপার সেটা কেমনে হয়? একটা জীব, এক কথায় বংশগতিবিদ্যা হচ্ছে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে সেটা কেমনে নিয়ে আসে, ব্যক্তি কিরকম হচ্ছে, কেন কেন আমাদের আব্বা আম্মুর বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে আসতেছে, কিভাবে আসতেছে। এবং আমরা যখন আমি যখন একটা বাটি মেয়েকে বিয়ে করব, কাটো মেয়েকে বিয়ে করব, একটা সুন্দর মেয়েকে বিয়ে করবো বা একটা লম্বা মেয়েকে বিয়ে করবো, তাহলে আমার বাচ্চা কাচ্চা কেমন হইতে পারে, এই ব্যাপার স্যাপারগুলো যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এবার দেখি ইভলিউশন বা বিবর্তন বিদ্যা। বিবর্তন কি? বিবর্তন নিয়ে আমরা আলোচনা করব সামনে। বিবর্তন হচ্ছে ছোট ছোট পরিবর্তন, একেবারে ছোট ছোট পরিবর্তন যখন একটা বিশাল পরিবর্তন আনে, এটাকে বলে বিবর্তন। হ্যাঁ, তো তো বিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে বিখ্যাত যেটা তোমার কি বলবো যে থিওরি, ডারউইন তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা দেখবো, তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসরুমে দেখেছো যে একটা মানুষ আস্তে আস্তে করে শিম্পাঞ্জি থেকে তোমার হচ্ছে বানর থেকে কিভাবে করে মানুষ হচ্ছে। তুমি এটা চিত্র দেখছো, যদিও এটা আসলে এখানে থ্রু বলে প্রমাণিত নয়, তবে বিবর্তন বিদেশি জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, কিভাবে করে বিবর্তিত হয়ে আমরা একটা মানুষ হয়েছি, ভাইরাস থেকে মানুষ, এই আলোচনাগুলো করা হয় আসলে বিবর্তন বিদ্যায়। তো এখন দেখো ইভলিউশন নিয়ে আমরা একটা শাখা আছে যেখানে বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তারপর হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি আসলে জড় জীবের সাথে শক্তির সম্পর্ক, প্রকৃতির সম্পর্ক। দেখো আমরা আমরা অনেক কিছু খেয়ে বেঁচে থাকতেছি, এই যে চেইনটা, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। শক্তির এনার্জি সাপ্লাইটা কিভাবে করা হচ্ছে, হ্যাঁ, গরু ছাগল থেকে শুরু করে তোমার টিকটিকি থেকে শুরু করে এগুলোর সাথে প্রকৃতির কিরকম সম্পর্ক, এগুলো না থাকলে কেমন হইতো। হ্যাঁ, এই যে ইকোসিস্টেম নিয়ে আলোচনা, সেটাকে বলা হয় ইকোলজি বা বাস্তুবিদ্যা। এন্ডোক্রাইনোলজি। ভাইয়া এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার হরমোন বিদ্যা বলতে পারো এটাকে তুমি, হরমোন বিদ্যা। অর্থাৎ এখানে আসলে হরমোন এন্ডোক্রিন মানে হচ্ছে অন্তঃক্ষরা, যেখান থেকে তোমার হরমোন নিঃসরণ হয়। অর্থাৎ এন্ডোক্রাইনোলজি হচ্ছে যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হবে, হরমোন বিদ্যা। দ্যাটস ইট। হরমোন কিভাবে নিঃসরণ হচ্ছে, কয় ধরনের হরমোন আমাদের বডিতে প্রডিউস হচ্ছে ইন্ডিভিজুয়াল জীবে, এবং এই হরমোনের কাজ কি, এই বিষয়গুলো হচ্ছে এন্ডোক্রাইনোলজি আলোচনা করা হয়। তো ভাইয়া এই যে এগুলো হচ্ছে ভৌত জীব বিজ্ঞান, একটু কমন সেন্স খারাপ কিরকম, যে এগুলাকে কেন ভৌত জীব বিজ্ঞান বলা? দেখো মূল অঙ্গের গঠন, থিওরিক্যাল আলোচনা, সবগুলোতে থিওরিক্যাল আলোচনাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, প্র্যাকটিক্যাল কেন। এরপর দেখো ভাইয়া ফলিত জীব বিজ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান, প্যালিওন্টোলজি। এখানে জীবাশ্ম মানে বুঝো, জীবাশ্ম মানে জীবের অংশ, জীবের অংশ। মনে করো এখন থেকে 6000 বছর আগে একটা জীব পাওয়া গেছে, তার দেহ কেমন ছিল, এদের খাদ্যাভ্যাস কেমন ছিল। এখন থেকে 2 লক্ষ বছর আগে, 4 লক্ষ বছর আগে, 1 কোটি বছর আগে ডাইনোসরের একটা ফসিল বা জীবাশ্ম পাওয়া গেছে।
এদের স্ট্রাকচার কেমন ছিল, ওদের প্রজনন কেমন ছিল, ওদের দেহ কেমন ছিল, এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়। তো ভাইয়া তুমি আমাকে বলে এটা কি প্র্যাকটিক্যাল আলোচনা নয়? তুমি একটা ফসিল পেয়েছো, জীবাশ্ম পেয়েছো এখন থেকে 2 লক্ষ বছর আগে, তো এটা প্র্যাকটিক্যালি তোমাকে সেটা দেখতে হবে, তাহলে এগুলো প্র্যাকটিক্যাল কাজ, কমন সেন্স। তাহলে আমরা বলতে পারি জীবাশ্ম বিজ্ঞান একটা ফলিত জীবিকা। ভাই তুমি কমন সেন্সটা কাজে লাগাবা, দেখবে এগুলো এমনিও পারবা। এরপর দেখো পরজীববিদ্যা, ওকে, প্যারাসাইটোলজি, অর্থাৎ পরজীববিদ্যা। পরজীব মানে বুঝো যে জীবগুলো অন্যের দেহে বসবাস করে জীবন যাপন করে, অন্যের দেহে থাকে, অন্যের দেহে দেহে খায়, সেখানে বংশবৃদ্ধি হয়, সেখানেই বড় হয়। যেমন আমাদের বইতে কৃমি রয়েছে, হ্যাঁ কেমন। আবার এই আলোচনাটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফলিত আলোচনা, বাস্তবে কৃমি নিয়ে কাজ করি, কৃমি বের করি, দেখি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তাহলে এখন এই পরজীববিদ্যাও একটা ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়ে, প্যারাসাইটোলজি। এরপর দেখো অন্টোমোলজি বা কীটতত্ত্ব, অর্থাৎ এখানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। দ্যাটস ইট। আমাদের ইনসেকশন নিয়ে আলোচনা করা হয়, প্রকৃতি অনেক ধরনের কি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, তাদের সাথে প্রকৃতির সম্পর্ক, তাদের উপকারিতা অপকারিতা, এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে অন্টোমোলজি নিয়ে, কেমন। এরপর দেখো মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান। অণুজীব মানে অণু মানে ছোট জীব, যে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ওকে, এই জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই না। তো চোখে দেখতে পাই না যে জীবগুলো নিয়ে আসলে পড়ালেখা অধ্যয়ন করা হয়, যে শাখায়, ওটাকে বলা হয় অণুজীব বিজ্ঞান। এরপর দেখো জিন প্রযুক্তি। ভাইয়া জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে তো বোঝো না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন কি ভাইয়া? আমাদের বডিতে দেখো জিন, জিন হচ্ছে ডিএনএর অংশ, ডিএনএর অংশ, ডিএনএর অংশ, যেগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, যেটা বৈশিষ্ট্য সৃষ্টি করে, কেমন ভাইয়া। তাহলে এখন দেখুন আমাদের বইতে প্রায় 20,000 থেকে 30,000-এর মতো কি রয়েছে ভাইয়া, জিন রয়েছে। এগুলো আমাদের বইটা একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে, তোমার চোখটা দেখতে কেমন হবে, তোমার চুল দেখতে কেমন হবে, তুমি লম্বায় কতটুকু হবা, তুমি স্কিন কালারটা কেমন হবে, সব কিছু আসলে জিনের কারণে হয়। জিন আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাদের এই 2টা আম গাছ তাদের বাসায়, বাড়িতে, তোমাদের বাড়িতে আঙ্গিনে। এখন একটা আম গাছে আম অনেক বড় কিন্তু মিষ্টি নাই। এই আম যে বড় হওয়া তার পিছনে একটা জিন দায়ী, আবার মিষ্টি না হওয়ার পিছনে একটা জিন দায়ী। এখন তোমার পাশে আরেকটা আম গাছ আছে, আরেকটা আম গাছ, এই আম অনেক বেশি মিষ্টি কিন্তু তোমার আমের সাইজটা ছোট। তাহলে আমের সাইজ ছোট হওয়ার পিছনে তো একটা জিন দায়ী, তাই না? তো তুমি এখন বুদ্ধি হারাচ্ছ, যদি এমন হয় যে বড় আমটা এটাকে আমি মিষ্টি করব, আবার বড়ও হবে, তাহলে কিভাবে করবে? তুমি কিন্তু চাইলে সেটা পারবা। কিভাবে করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। এই যে তোমার যে ছোট আম এটা মিষ্টি হয়েছে, তার পিছনে একটা জিন দায়ী। তুমি যদি ওই জিনটাকে বের করে ওই যে বড় আম যেটা আছে ওর বীজে তুমি যদি দাও ওই জিনটা, ওর জিনটা নিয়ে তুমি এখানে যখন ইমপ্লিমেন্ট করবা তখন দেখবা তোমার ওই বড় আমটা তুমি ওখান থেকে মিষ্টি হয়ে যে জিনটাকে বাদ দিবা, ছোট আমের এই যে মিষ্টি হওয়ার জন্য যে জিনটা দায়ী সেই জিনটা নিয়ে যখন তুমি ওই বড় আমে ইমপ্লিমেন্ট করবা, তুমি যখন আমটা বড়ও পাবা আবার মিষ্টিও পাবা, কেমন তাই না? এই জিনিসটাই হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জিনকে বিভিন্নভাবে আমরা কাটসিট করে নতুন একটা জীবের বৈশিষ্ট্যের আমরা জীব তাই তৈরি করতে পারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। এটাকে প্র্যাকটিক্যাল আলোচনা, এই জন্য ফলিত জীবিকা। বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, অর্থাৎ জীবের যেটা কেমিস্ট্রি, আমাদের বইতে আসলে কেমিস্ট্রি কন্টিনিউয়াস আমরা অ্যাটম দিয়ে পড়ি, এবং আমাদের বইতে প্রতিনিয়ত ওই একটা কোষে, একটা সিঙ্গেল কোষে থাউজেন্ড রিঅ্যাকশন, থাউজেন্ড। তাহলে আমাদের বডি কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, আসলে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কিছুই না, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বেঁচে আছি। তাহলে সেটা এই যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, জীবের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, যে কেমিস্ট্রি, জীবের যে কেমিস্ট্রি, সেটা হচ্ছে প্রাণ রসায়ন যেখানে। এরপর দেখো সামুদ্রিক জীববিজ্ঞান, মেরিন বায়োলজি বলা হয়, কেমন, অর্থাৎ সমুদ্র নিয়ে আলোচনা, এখানকার জীবগুলো নিয়ে আলোচনা। সমুদ্র সুপার ডাইভার্সিফাইড এরিয়া, অ্যাকচুয়ালি লট অফ থিংস, এখানে অনেক কিছু আছে। এরপর দেখো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, আমরা এবার বায়ো ইনফরমেটিক্স, লাইক কাইন্ড অফ, তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, এগুলো একটু পড়ানি, বা ফরেস্ট্রি আছে তোমাদের এখানে,
আর কিছু শাখা আছে ফলিত জীববিজ্ঞান, তোমরা সেই শাখাগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে ভাইয়া এখান থেকে এই জিনিসগুলো একটু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে, কেমন? একটু মাথায় রাখতে হবে। দেখো এবার একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। আমি একটু দেখো, তাহলে আমরা জীববিজ্ঞানের যে শাখা, অনেকগুলো শাখা দেখলাম, তোমরা বইটা খুলে এটা পড়বা, সুন্দর সবগুলো বোঝার চেষ্টা করবা, এগুলো একটু মাথায় রাখতে হবে তোমার, হ্যাঁ? এবং বই খুলে এমসিকিউ গুলো করার চেষ্টা করবা তোমার নোটবুক থেকে। আমরা কিছু এমসিকিউ সলভ করবো সামনে। এখন দেখো একটু করে আমরা আমাদের এখানে আলোচনা হবে শ্রেণীবিন্যাস নিয়ে। শ্রেণীবিন্যাস বিদ্যা, যেটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? ট্যাক্সোনমি। কি নাম ভাইয়া? ট্যাক্সোনমি। আমরা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব, কেমন? শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা কেন প্রয়োজন আমাকে বলতে ভাইয়া? আমরা যদি জীব সম্পর্কে জানতে চাই, এই বিশাল জীব বৈচিত্র্য, এই বিশাল জীবের সমাহার, এতগুলো জীবকে তুমি এমনি এমনি জানতে পারবা? আমরা যদি ক্লাসিফাইড করে পড়ি, আমরা যদি ভাগ করে করে পড়ি, তাহলে আমাদের অধ্যয়ন করতে সুবিধা হবে, এই বিশাল জীব সম্পর্কে জ্ঞান অর্জন করাটা সহজ হবে। এই সহজ করার জন্য, সিম্পল জিনিস সহজভাবে পুরো জীব জগৎকে জানার জন্য যে বিন্যাস করে করে পড়া হয়, এটাকে শ্রেণীবিন্যাস বলা হয়। That's it, as simple as. এখন এই শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, কারণ এনার হাত ধরে শ্রেণীবিন্যাসের যেটা ভিত্তি কনসেপ্ট শুরু হয় ওনার হাত দিয়ে, ক্যারোলাস লিনিয়াস এই বাইটা দিয়ে, হ্যাঁ, এই সেন্টেন্সটা দিয়ে। তাহলে এখন ক্যারোলাস লিনিয়াস দেখো 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে উনি ওখান থেকে গ্রাজুয়েশন করার পরে ওখানেই তিনি অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন আপসালা বিশ্ববিদ্যালয়ে। তো এরপর থেকে উনি প্রকৃতির জীব নিয়ে জানতে ওনার একটা আগ্রহ বাড়ে। উনি ফুল ফল জীব এইসব জিনিসগুলো নিয়ে একটু গবেষণা করতো, হ্যাঁ। তাহলে করতে করতে উনি পুরো জীব জগৎকে দুই ভাগে ভাগ করেছিলেন, কেমন? জীবকে, অর্থাৎ তিনি জীবকে দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে তোমার কি এটা আগে থেকে যেটা হয়ে আসতেছিল, এটা হচ্ছে উদ্ভিদ, আর এটা হচ্ছে প্রাণী। দুই ভাগ করছিলেন অনেকদিন যাবত, এই জিনিসগুলো চলে আসতেছিল অনেকদিন যাবত। অর্থাৎ জীব জগৎকে দুই ভাগে ভাগ করছিলেন কে? বলছিলাম যে ভাইয়া ক্যারোলাস লিনিয়াস, কেমন ভাইয়া? ক্যারোলাস লিনিয়াস উনি শুরুর দিকে আমি একটু করবো। উনি ক্যারোলাস লিনিয়াস জীবকে উদ্ভিদ ও প্রাণী এই দুই ভাগে ভাগ করছিলেন, উদ্ভিদ ও প্রাণী এই দুই ভাগে ভাগ করছিলেন। এবং এই উদ্ভিদ ও প্রাণী অনেক এই বিভাগটা, অর্থাৎ জীবকে দুই ভাগে ভাগ করে পড়াশোনার ব্যাপারটা উদ্ভিদ ও প্রাণী, এটা অনেক দিন পর্যন্ত হয়ে আসছিল। এরপরে তোমার 1900, আমি যদি সালটা বলি, মানে এরপরে জীববিজ্ঞানকে, মানে এখন তো আমরা জীববিজ্ঞান অনেক কিছুই জানি, অনেক কিছুই ভাইয়া, অনেক কিছু জানি। আমরা এখন কোষ সম্পর্কে জানি। একটা সময় যখন ক্যারোলাস লিনিয়াসের ওই সময় আসলে তখন কোষ সম্পর্কে এত বৃহৎ আলোচনা ছিল না, ছিল বাট একটা বিশাল আলোচনা ছিল না। এখন একটা কোষের ভিতরে আমরা ডিএনএ, আরএনএ এগুলো আসলে কি, সেখানে মাইটোকন্ড্রিয়া, তারপর প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, অনেক কিছু নিয়ে এখন আমরা অনেক কিছু নলেজ আমাদের আছে। একটা সময় আমাদের যেটা লিমিটেশন ছিল, এখন কিন্তু সেটা নাই।
অর্থাৎ এখন আমরা চাইলে জীবজগৎকে আমরা কোষের প্রকরণ, এখানকার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, নিউক্লিয়াস এইসব ব্যাপার স্যাপার উপর ভিত্তি করে আমরা চাইলে অনেকভাবে ভাগ করতে পারি। তেমনটাই করেছেন আসলে 1900 কত সালে, অর্থাৎ আড়াইশ হুইটাকার কত সালে ভাইয়া? 1900 যদি বলি 1969 সালে। 1969 সালে আড়াইশ হুইটাকার উনি কি করেছিলেন? জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। কারণ ভাইয়া এখন 1969 মানে বুঝতেছো, এটা সায়েন্সের একটা কি যুগ, স্বর্ণ যুগ বলতে পারো। এই সময় অনেক কিছু হয়েছে। এই সময় আসি আমরা এখন আমরা কোষ, যে আদি কোষ, প্রকৃত কোষ, কোন কোষে নিউক্লিয়াস আছে, কোন কোষে নিউক্লিয়াস নাই, এরপর আমরা ডিএনএ, আরএনএ, তারপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, আমরা অনেক কিছু জানি এখন বর্তমানে। তাহলে এখন এই যে তোমার ডিএনএ, আরএনএ, কোষের প্রকৃতি এবং হলো যে কোষীয় অঙ্গাণু, এইসব জিনিসের উপর ভিত্তি করে আরএস হুইটেকার 1969 সালে ভাইয়া এটা 5 ভাগে ভাগ করে, 5টি রাজ্যে ভাগ করে, 5টা কিংডমে ভাগ করে। চলো আমরা সেগুলো দেখবো যে মার্গুলি আরএস হুইটেকার এই 5টি রাজ্যে ভাগ করে, সেই 5টি রাজ্যগুলো আমরা দেখবো কেমন। ভাইয়া দেখো, একটা হচ্ছে মনেরা, আরটা হচ্ছে ফ্লুরিস্টা, এটা হচ্ছে ফাঞ্জাই, প্লান্টি, এরপর হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে ভাইয়া, এই জিনিসগুলো আমি মুখস্থ পড়াচ্ছি যাতে করে তোমরা ফিল করতে পারো। স্লাইডে আমার থাকবে। তো এখন দেখো, কেরলাস লিনিয়াস এগুলো 17 সালের দিকে উনি জীবকে আসলে উদ্ভিদ ও প্রাণীর বিভাগে ভাগ করেছিলেন। অনেক দিন যাবত এই ভাগটা হয়ে আসতেছিল। এখন কিন্তু আমাদের জ্ঞান বিজ্ঞানের ফুর্তি অনেক বিশাল, আমরা অনেক সম্পর্কে জানি। হ্যাঁ, তোমার আরএস হুইটেকার, আমার নামের অক্ষরিয়া রবিউল হাসান, আরএস হুইটেকার 1969 সালে উনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। 5টি কিসের উপর ভিত্তি করে? ডিএনএ, আরএনএ, কোষের গঠন, এইসব জিনিসগুলোকে বিবেচনা করে উনি 5টি রাজ্যে ভাগ করেছেন। এটা হচ্ছে মনোরা, ফ্লুরিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্যে ভাগ করেছেন কে? আরএস হুইটেকার। এইরও 5 বছর পরে মার্গলিস এটাকে সংশোধন করে উনি বলেন যে আমি এটাকে সংশোধন করে উনি দুটো সুপার কিংডম আবিষ্কার করেন। তোমরা সবাই জানো আমাদের 2 ধরনের কোষ রয়েছে, কেমন? একটা হচ্ছে আদি কোষ, আর হচ্ছে প্রকৃত কোষ। ভাই আদি কোষ, আদি মানে তুমি বুঝছো, আদি মানে পুরান, প্রাচীন, এগুলা শুরুর দিকের কোষগুলো ছিল আদি কোষ। প্রকৃত কোষ, আসল কোষ আসলে এই তোমার আদি কোষে কি, আদি কোষে যে জেনেটিক্স ম্যাটেরিয়াল গুলো আছে, যে ক্রোমোজোম গুলো আছে, ডিএনএ হোক বা আরএনএ হোক, সেগুলো হচ্ছে এরকম খোলামেলা, একেবারে ওপেন, কোনো বাউন্ডারি নাই, যেখানে মশা সেখানে চলে যেতে পারে। জেনেটিক ম্যাটেরিয়াল গুলো বাউন্ডেড নয়। ওকে, অর্থাৎ এগুলো এলোমেলো, এদেরকে আদি কোষ বলা হয়। আর প্রকৃত কোষ মানে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এগুলো সুগঠিত এবং ওদের, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, ওদের নিউক্লিয়াস রয়েছে। এক কথায় আদি কোষে কোনো অ্যানিও নেই, নিউক্লিয়াস নেই, আর এখানে ওদের নিউক্লিয়াস আছে। প্রকৃত কোষ আরো অনেক কিছু আছে। এখন 1969 সালে আরএস হুইটেকার জীবজগৎকে 5টি ভাগে ভাগ করে, মনোরা, ফ্লুরিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এটাকে সংশোধন করে তার 5 বছর পরে, এরও 5 বছর পরে এই তোমার 1974 সালে মার্গলিস, মার্গলিস 1974 সালে
এটাকে সামান্য সংশোধন করে উনি দুই সুপার কিংডম আবিষ্কার দেয় প্রথমে। উনি বলে যে আসলে আমি এটাকে একটু করে কারেক্ট করব, রেকটিফাই করব, সে একটু করে সংশোধন করে উনি প্রথমে দুইটা কি দেন, দুইটা এই সুপার কিংডম দেন। এটা হচ্ছে সুপার কিংডম এক, সুপার কিংডম এক, আরটা হচ্ছে ভাইয়া আমি কপি করে নিচ্ছি, আরটা হচ্ছে সুপার কিংডম দুই। এই উনি দুটি সুপার কিংডম ভাগ করেন, এটা সুপার কিংডম এক, এটা সুপার কিংডম দুই। ভেরি সিম্পল, এটা কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু মার্গুলিসের এই অ্যাপ্রোচটা খুব সুন্দর লাগছে এবং এটা বেশি অনেক বেশি ভ্যালিড। উনি কি করেছেন যে আসলে পৃথিবীতে যতগুলো জীব আছে, তুমি জাস্ট ইমেজ করো, কল্পনা করো, যতগুলো জীব আছে এগুলো কোষ দিয়ে তৈরি। এই মধ্যে যেগুলো আদি কোষ, যাদের কোষে কোনো নিউক্লিয়াস নাই, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এলোমেলো ওপেন ঘোরাঘুরি করে, এদেরকে আদি কোষ বলা হয়। অর্থাৎ জীবগুলো আদি কোষই তাদেরকে একটা ভাগ করে রয়েছে। তুমি জাস্ট ইমেজ করো কত সুন্দর নিখুঁত, তুমি যখন জীবগুলো নিয়ে কল্পনা করবা। আর যেগুলো প্রকৃতি কোষী, যাদের নিউক্লিয়াস আছে, তাদেরগুলো আলাদা করে ভাগ করছে। এখানে সুপার কিংডম এক, সুপার কিংডম দুই, কি সুন্দর জিনিস দেখো। অর্থাৎ সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই বিভাগে ভাগ করেছেন। যেখানে তোমার কি বলতো, এটা প্রথম যে সুপার কিংডম এক, এটা হচ্ছে আদিকোষী জীব, যেটা বলে প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা, অর্থাৎ এরা আদিকোষী। এই জীবগুলো হচ্ছে আদিকোষী, এরা আদিকোষী জীব, যাদের কোষে কি নাই, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এলোমেলো খোলা। আর সুপার কিংডম দুই ভাইয়া, এগুলো কি বলতো, এরা হচ্ছে প্রকৃত কোষী, প্রকৃত কোষী ভাইয়া। ভাইয়া দেখো এটা কি বলতো, প্রকৃত কোষী, অর্থাৎ ইউক্যারিওটা, ইউক্যারিওটা, হ্যাঁ ইউক্যারিওটা এবং ভাইয়া ইউক্যারিওটা। কত ইজি দেখতে পাচ্ছ তোমরা। তাহলে মার্গুলিস আর এস হুইটেগারের 5 বছর পরে 1934 সালে উনি সুপার কিংডম, দুইটা সুপার কিংডম ভাগ করেন। এটা হচ্ছে সুপার কিংডম এক, এটা সুপার কিংডম দুই। সুপার কিংডম এক কারা, যারা আদিকোষী, যাদের কোষে কি ভাইয়া কি নাই কিনে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ওপেন। আর সুপার কিংডম দুই বা প্রকৃত কোষী ভাইয়া, এরা কি বলতো, এরা হচ্ছে যাদের কোষে নিউক্লিয়াস রয়েছে। কি সুন্দর এক প্রশ্ন। এবার ভাইয়া দেখো, আমি এটা একটু করে উপরে তুলবো। এটা ভাইয়া আমাদের লাগতেছে না তো, থাক। তো এখন দেখো ভাইয়া, এই সুপার কিংডম একে যারা আছে, তুমি যদি একটু খেয়াল করো, এখানে সুপার কিংডম একে রয়েছে শুধু কি জানো, শুধু হচ্ছে মনেরা রয়েছে, মনেরা, শুধু মনেরা, মনেরা। তাহলে সুপার কিংডম একে রয়েছে শুধু মনেরা। তারপরে মনেরা যেহেতু সুপার কিংডম এক আদিকোষী, মানে ভাইয়া বুঝতেছো, এরা হচ্ছে কি বলতো, এরা হলো ওদের কোষে কি নাই, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো হচ্ছে এলোমেলো। এই যে এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপর দেখো প্রকৃত কোষী যারা রয়েছে, এদের 4টা সেগমেন্ট রয়েছে আমাদের। আমরা একটু দেখি। তো এখন সুপার কিংডম দুই, এই জিনিসটা একটু আমরা খেয়াল করি। এই সুপার কিংডম দুই এর কারা কারা রয়েছে ভাইয়া, বাকি যারা রয়েছে ফ্রুটিস্টা, ফানজাই, তারপর হলো যে প্লান্টি। ভাইয়া আমরা এগুলো সবকিছু একটা একটা করে জানবো। আমরা বন্য রাজ্যে ঘুরে আসবো, আমরা ফ্রুটিস্টা রাজ্যে ঘুরে আসবো, ফানজাইয়ে যাব, প্লান্টিতে যাব, কোথাও বাকি রাখবো না আমরা। কেমন, আমরা এনিমিলিয়া রাজ্যে ঘুরে আসবো। এনিমিলিয়া তুমি কোথায়, হ্যাঁ আমরা এনিমিলিয়া সদস্য। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে ভাইয়া দেখতে পাচ্ছ, দিস ইজ দি স্টোরি। আমরা দেখতে পাচ্ছি মার্গুলিস পর্যন্ত। এরপরে 2004 সাল আসিয়ারে আমি যদি বলি, এটাকে এই ফ্রুটিস্টা রাজ্যকে আবার দুই ভাগে ভাগ করে, হ্যাঁ আমরা একটু দেখবো এটা ক্রোমিস্টা এবং ইয়াতে আমরা এটার একটা আরেকটা ছোট সেগমেন্ট আছে, আমরা পরে শিখবো এই জিনিসটা। এই হচ্ছে বিষয়। তাহলে ভাই আমরা বুঝলাম যে ক্যারোলাস নিয়াসের সময় আমরা জীবকে দুই ভাগে ভাগ করছিলাম, উদ্ভিদ এবং প্রাণী। এরপরে আর এস হুইটেগার 1900 অনেকদিন যাবত এই চেইনটা চলে আসতেছিল। 1970 সালে আসিয়ারে
উনি জীব জগৎকে 5 ভাগে ভাগ করেন কিসের ভিত্তি করে? কোষে। বর্তমানে এই সময় আসির অনেক কিছু জানি আমরা জীব সম্পর্কে, অনেক কিছু, কোষের গঠন, কোষের প্রকারভেদ এবং কোষের ভিতরে কি আছে না আছে এই ব্যবসা করে, এগুলাকে অ্যানালাইসিস করে আর.এস. হুইটেকার 5টি রাজ্যে ভাগ করেছিলেন, মনোরা, প্রোটিস্টা, পাঞ্জায়, প্লান্টি, অ্যানিমেলিয়া। এটাকে তেমন একটা পরিবর্তন না করে ঠিক 5 বছর পরে 1969 সালে মার্গুলিস উনি 2টি সুপার কিংডমে ভাগ করেছেন। কি সুন্দর জিনিস দেখো, পৃথিবীতে যতগুলো জীব আছে এগুলা যেগুলো আদি খুশি তার একটা ভাগ, যারা প্রকৃত খুশি তার একটা ভাগ, এইরকম সুপার কিংডম 1 প্রোক্যারিওটা বা আদি খুশি, সুপার কিংডম 2 এই দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে ভাইয়া এখন আমাকে বলো, আমার সাথে বলো, আমার সাথে বলো, সুপার কিংডম একে কারা রয়েছে বলো তো ভাইয়া, আমার সাথে বলো, আমার সাথে বলো, আমার সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। মনেরা, বলো বলো মনেরা। এরপর কি বলতো, সুপার কিংডম 2 এ কারা কারা রয়েছে? 4টা। প্রোটিস্টা, বলো বলো বলো, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, এরপর হচ্ছে কি ভাইয়া বলতো? অ্যানিমেলিয়া। আসলে প্লান্টি মানে আসলে আমরা যেটাকে উদ্ভিদ হিসেবে চিনি, কেমন? আর অ্যানিমেলিয়া যেটাকে আমরা প্রাণী হিসেবে চিনি। আসলে দেখতে পাচ্ছ, আগে আমরা যেটাকে 2 ভাগে পড়তাম শুধু, এখন দেখো আমরা 5 ভাগে পড়তেছি, মনোরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। প্লান্টি বা প্ল্যান্ট বা উদ্ভিদ, অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী। দ্যাটস ইট। এখন ভাইয়া আমরা এখন এই জিনিসগুলো একটা একটা জানবো। আমরা মনোরা সম্পর্কে বিস্তারিত জানবো, আমরা মনোরা সম্পর্কে জানবো, 14 গোষ্ঠী মনোরা শেষ করে ফেলবো আমরা। ভাইয়া আমি তোমাদেরকে দেখাবো মনোরা, আমি মুখস্থ হয়ে যাবে ভাইয়া, মনোরা মুখস্থ হয়ে যাবে, লিখতে পারবা, একটা ক্লাসটা করো সব মুখস্থ। এরপর দেখো প্রোটিস্টা মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ, আমরা বুঝে বুঝে মুখস্থ করবো। পাঞ্জায়, প্লান্টি, অ্যানিমেলিয়া প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। ভাইয়া চলো এইগুলো জানার জন্য আমরা পরে আরেকটা জিনিস আমরা একটু দেখি, আমরা এটার পরে একটু দেখবো, একটু খেয়াল করি ভাইয়া। আমরা একটু কোষ সম্পর্কে জানবো আগে প্রথম।